বেলা কটা হবে? সারা বাড়ি মাথায় করে বকুলগঞ্জের চৌধুরীপাড়া এলাকায় বর্ষ পুরনো মুখার্জি বাড়ির গিন্নিমা সুমিত্রা দেবীর গলা পাওয়া গেল। ওগো, দেখো দেখো, বিধবা মেয়ে মানুষের লোভ দেখো। যেই মাছের গন্ধ পেয়েছে সুরসুর করে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ছ্যা ছ্যা, আচ্ছা নাতবউ, বিধবা হয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মাছ ভাজার গন্ধ শুকছিস? তোর মনে হয় না এটা পাপ? না মানে ঠাকুমা, আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য মায়ের কাছে এসেছিলাম। মাছ ভাজার গন্ধ আমি শুকিনি। এই দেখুন, নাকে আঁচল চেপে রেখেছি। বকুলগঞ্জের মুখার্জি বাড়ির বড় ছেলে সৌরভের মৃত্যু হয়েছে মাত্র 2 মাস। তার বিধবা স্ত্রী বছর 25-এর রায়কে উদ্দেশ্য করে সুমিত্রা দেবী বেশ উচ্চস্বরে কথাগুলো বলে যখন দুটি চোখের কঠোর দৃষ্টি নিক্ষেপ করলেন, তখন যার পরনায় ভীত হয়ে রায় কাঁপা কাঁপা কণ্ঠস্বরে প্রত্যুত্তরটুকু দিতেই 85 বছরের বৃদ্ধার রাগ চরমে উঠল। তিনি তৎক্ষণাৎ তার একমাত্র ছেলে সুশোভনের স্ত্রী শিউলিকে উদ্দেশ্য করে বৌমা বৌমা বলে বাদ দুয়েক ডাক দিতেই শিউলি রান্নাঘর থেকে পড়ি কি মরি হয়ে ছুটে বেরিয়ে এসে শাশুড়িমা সুমিত্রা দেবীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে মা, আপনি এভাবে চিৎকার করছেন? সুমিত্রা দেবী আপাদ মস্তক তার ছেলের বউটিকে দেখে নিয়ে বলে ওঠেন, তোমাকে বলে আর কি হবে? তুমি তো তোমার এই বড় ছেলের বউটিকেই সমর্থন করবে। কোনো কিছু নিজেও যেমন মানো না, তেমন একেও মানতে দাও না। তাও তুমি এও স্ত্রী মানুষ। যেটা তোমাকে মানায় সেটা কি এই বিধবা মেয়ে মানুষকে মানায়? বলি পাপ পুণ্য বলে তো কিছু আছে, তা না বিধবা হয়ে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি মাছ ভাজছ, তাই দেখছিল আর গন্ধ শুকছিল। এটা পাপ নয়? আমি তো কবে বিধবা হয়েছি তা তো মনেও পড়ে না, আর মাছ কবে খেয়েছি সে তো দূরস্ত। এখন মাছের গন্ধ নাকে এলে পাপের ভয় হয়। আর এই তোমার ছেলের বউ কিছুই মানে না। ছিছি, কি মেয়ে পছন্দ করে এনেছিল আমার নাতিটা। নিজেও মরল বিয়ে 2 মাস যেতে না যেতেই, আর আমাদের পরিবারের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল এই মেয়ে মানুষটাকে। মা, আপনি যা মুখে আসছে তাই বলে চলেছে। ছি মা, কাকে কি বলছেন ভেবেছেন? রাই আপনার নাতবউ। ও যদি মাছের গন্ধ কেন, যদি একটা মাছের টুকরোও খায় তাতে কি? আপনি তো জানেন ওর শরীরটা ভালো নেই, ডাক্তার দেখাতে হবে। এই শরীরে শুধু নিরামিষ খেয়ে সুস্থ থাকা যায়? শিউলি জানে হাজারো যুক্তি দিয়ে বোঝালেও তার শাশুড়ি মাটিকে বোঝানো বড় কঠিন। ভীষণ রকমের গোড়া আর সেকেলে মানুষ। নিজে যেটা অন্যায় মনে করবেন সেটাই অন্যায়। তাই কথা আর না বাড়িয়ে রায়কে উদ্দেশ্য করে বলে উঠল, রায়, তুই যা, শরীর ভালো নেই, ঘরে গিয়ে শুয়ে থাক। আমি আজ তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রায় সজল দুটি চোখ আঁচলের প্রান্ত দিয়ে মুছে দ্রুত চলে গেলে শিউলি শাশুড়ি মায়ের হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে বলে উঠল, মা, রাগ করবেন না। ভেবে দেখুন তো, রায় যদি আমাদের পরিবারের মেয়ে হতো, তাহলে ঠাকুমা হয়ে আপনি কি ওকে মাছ না খাইয়ে ছাড়তেন? সুমিত্রা দেবী নীরব থেকে গেলেন। হয়তো সত্যি কথাটাই তার ছেলের বউটি বলেছে। এটা তো সত্যি, আজ রায় তার নাতবউ বলে যে শাসন তিনি করছেন, তার নাতনি যদি হতো তাহলে কি তিনি সত্যিই পারতেন মাছ মাংসের স্বাদ থেকে তাকে বঞ্চিত রাখতে? না, পারতেন না। ধীরে ধীরে বৃদ্ধা নিজের ঘরের দিকে চলে গেলেন। আজ 2 দিন হলো শরীরটা মোটেও ভালো যাচ্ছে না রাইয়ের। শাশুড়িমা ছাড়া এই মুখার্জি বাড়িতে কেউ নেই এমন যে সে তার দুঃখ কষ্টের কথা বলে। শাশুড়িমা মানুষটি ভালো, তাকে স্নেহ করেন, অথচ এই শাশুড়িমাই তার আর সৌরভের বিয়ের তীব্র বিরোধিতা করেছিলেন একসময়। বলেছিলেন, আমি আমার জীবন থাকতে ওই কায়স্থ বাড়ির মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। তার উপর মেয়েটি অনাথ, মামার বাড়িতে মানুষ। এমন মেয়েকে মুখার্জি বাড়ির বড় ছেলের বউ করে আনলে লোকে আড়ালে বলে বেড়াবে মুখার্জি বাড়ির আর জাত রইল না। কিন্তু সৌরভ অনড়, সে যে তার রায়কে ছাড়া কারোকে বিয়ে করবে না। কলেজের সেই প্রথম দিন ক্যান্টিনে আলাপ।
সৌরভ তখন তৃতীয় বর্ষ আর তার প্রথম বর্ষ। তারপর কেমন করে যেন প্রেম হয়ে গেল। পরবর্তীতে বিয়ের সিদ্ধান্ত। সকলেই মোটের উপর মেনে নিলেও ঠাকুমা শাশুড়ি আর শাশুড়ি মা মেনে নিলেন না। তাতে অবশ্য সৌরভের কিছু যায় আসেনি। ও সরাসরি পরিবারের সকলের উদ্দেশ্যে বলে দিয়েছিল, বিয়ে রায় ছাড়া আমি কারোকে করব না। বিয়ে হয়ে গেল। বিয়ের পর এই বাড়িতে আসার সাথে সাথে রায় তার সুন্দর মুখখানি আর মিষ্টি ব্যবহার দিয়ে শাশুড়ি মায়ের মন জয় করে ফেললেও বাড়ির সবচাইতে বয়োজ্যেষ্ঠা সুমিত্রা দেবীর মন জয় করতে পারল না। বরং সে যেন সুমিত্রা দেবীর চক্ষুশূল। আর তাতে ঘৃতাহুতি পড়ল যখন বড় নাতি সৌরভ একটি অ্যাক্সিডেন্টে মারা গেল। বৃদ্ধা ঘোষণা করে দিলেন, ওই বেজাতের মেয়ে এসে আমার নাতিটাকে খেয়ে নিল। শাশুড়িমা তাতে প্রতিবাদ করেন, বলেন, কারণ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি মা হয়ে বলছি, সৌরভ তার মৃত্যুর জন্য নিজেই দায়ী, কারণ ওর সতর্ক হওয়া উচিত ছিল। কেন জানা নেই, শাশুড়িমায়ের সেই কথাগুলো রায়ের মনে শক্তি জুগিয়েছিল। সৌরভকে হারানোর কষ্টটা খানিকটা হলেও লাঘব হয়েছিল। রায়, তৈরি হয়ে নে, ডাক্তারের কাছে যেতে হবে। কথাগুলো বলতে বলতে শাশুড়িমা শিউলি রায়ের ঘরে ঢুকে এলে স্তম্ভিত ফিরল রায়ের। মাঝে মাঝে কেন যেন অতীতের সুখ স্মৃতিগুলোর মধ্যে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ভালো লাগে তার। সেই সৌরভের হাত ধরে প্রথম কোনো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা, বা কোনো নামী রেস্তোরাঁয় বসে ধুমায়িত কফির কাপে চুমুক দেওয়া, তারপর লং ড্রাইভে দূরে কোনো উদ্দেশ্যহীন পথে নিজেদের হারিয়ে ফেলা। আজ হয়তো সব অতীত, কিন্তু তার কাছে বড় টাটকা। ছোট্ট নিঃশ্বাস ফেলে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই নাকে ভেসে এলো সেই গন্ধটা, ভীষণ প্রিয় গন্ধ। মামার বাড়িতে থাকাকালীন ছোট্ট মাইমা তার জন্য ভেজে রাখা মাছের টুকরো আলাদা করে রেখে দিত। বাবা মা মারা যাওয়ার পর ওই স্বামীহারা নিঃসন্তান ছোট মাইমাই তাকে বুকে আগলে রেখে বড় করে তুলেছিল। তার বিয়ের কিছুদিন পর হঠাৎ করেই ছোট মাইমার ক্যান্সার ধরা পড়ল। 6 মাসের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেল। রায় নতুন করে আবার অনাথ হয়েছিল। তীব্র গন্ধ, কিন্তু একটু আগেই রান্নাঘরের পাশ দিয়ে আসতে গিয়ে গন্ধটা তো এত তীব্র লাগেনি, বরং আগের মতোই তাজা লেগেছিল গন্ধটা। গাটা গুলিয়ে উঠল, পায়ের তলার মাটি যেন দুলে উঠল। মাটিতে লুটিয়ে পড়ল রাই। কানে ভেসে এলো কারো যেন চেনা কণ্ঠস্বর, এ রাই, কি হলো তোর রাই? জ্ঞান ফিরলে চোখ মেলতেই রায়ের দৃষ্টি গেল পারিবারিক ডাক্তার সামন্তর দিকে। সাথে সাথে ঠাকুমা শাশুড়ি, শাশুড়ি মা, দেওর গৌরব ও শ্বশুরমশাই সুশোভনের দিকে। সকলের ঠোঁটের প্রান্তে মৃদু হাসি, চোখে খুশির ঝলক। রায় বুঝতে পারল না সকলের চোখে মুখে এত খুশির প্রকাশ কী কারণে। দীর্ঘ 2 মাস অর্থাৎ সৌরভের চলে যাওয়ার সাথে সাথে এই বাড়ির প্রতিটি মানুষ যেন হাসতে কাঁদতে কথা বলতে ভুলে গিয়েছিল। কিন্তু আজ এমন কি হলো যার কারণে সকলের চোখে মুখে এত পরিবর্তন? ডাক্তার সামন্তই রায়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি মা হতে চলেছ রায়। এখন সাবধানে থাকবে, ভালো ভালো পুষ্টিকর খাবার খাবে। মনে রাখবে, কোনো শারীরিক বা মানসিক কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে, তাতে তোমার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। পরিবারের সকলেই প্রায় সমস্বরে বলে উঠল, আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, ওকে আমরা সকলে আগলে রাখবো। ডাক্তার সামন্ত চলে গিয়েছেন, সাথে সাথে বাড়ির সদস্যরা যে যার ঘরে চলে গিয়েছে বেশ কিছু সময় আগে। বিছানা ছেড়ে রায় উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল পূবের জানালাটার দিকে। সন্ধ্যা নেমেছে, আকাশে এক ফালি চাঁদ যেন তার দিকেই তাকিয়ে আছে। মনে পড়ে গেল রায়ের সৌরভ চলে যাওয়ার পর থেকে তার তো ঋতুস্রাব হয়নি,
তাহলে কি সে মা হতে চলেছে বলেই ঋতুস্রাব বন্ধ হয়েছে প্রাকৃতিক নিয়মে, অথচ সে বুঝতেই পারেনি। সৌরভের চলে যাওয়া তাকে সৌরভের চিন্তার মধ্যে এতটাই নিমজ্জিত রেখেছিল যে তার মন সবকিছু বোঝার বাইরে ছিল। হঠাৎ ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে এলেন সুমিত্রা দেবী, হাতে একটি কাঁসার বাটি। ঘরের জোরালো আলোয় সে বাটির দিকে চোখ গেলে বুঝতে অসুবিধা হলো না, বাটিতে দুটি বেশ বড় আকারের ইলিশ মাছ ভাজার টুকরো। বেশ অবাক হলো রায়। ঠাকুমা শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, আপনি মাছ এনেছেন? কিন্তু কেন? আপনি তো বিধবাদের মাছ ছোঁয়াকে পাপ মনে করেন ঠাকুমা। নিজেও কবে মাছ ছুঁয়ে দেখেছেন তাও আপনার মনে নেই। হ্যাঁ, পাপ মনে করতাম আজ সকাল পর্যন্ত। তোর ঠাকুরদা মশাই চলে যাওয়ার পর থেকে এই 60 বছর ধরে মাছ ছুঁয়ে দেখিনি, কিন্তু আজ ছুলাম। কারণ কি জানিস? রায় প্রত্যুত্তর দেয়, না। কারণ আজ মাছ ভাজার গন্ধ এই বাড়িতে সুখবর বয়ে এনেছে। তোর শাশুড়ি লুকিয়ে তোর জন্য মাছ ভাজা আনে তা আমি জানি। আজও সকালে এনেছিল, তাও জানি। আর সেই মাছ ভাজার গন্ধ সহ্য করতে না পেরে তুই অজ্ঞান হয়ে পড়ে যাস, তাও জানি। আর তারপরই তো সুখবরটা আসে, তুই মা হতে চলেছিস। এর চাইতে আনন্দের খবর আর কে এনে দিতে পারত বলতো নাথ বউ? একমাত্র এই মাছ ভাজাই এনে দিল। এখন ধর দেখি বাটিটা, গরম গরম ভাজিয়ে আনলাম জবাকে দিয়ে। নে খেয়ে ফেল, আমি দেখি। রায় স্মিত হাসি হেসে বাটিটা নিজের হাতে নিয়ে মাছের কাঁটা বেছে একটু একটু করে খেতে লাগলো। সুমিত্রা দেবী দুটি চোখে অপার স্নেহ নিয়ে তাকিয়ে রইলেন তার নাত বউটির দিকে। মনে পড়ে গেল 60 বছর আগে সে যখন এমনই বয়সে স্বামী সুখেন্দু বাবুকে হারিয়েছিল। মাছ খেতে ভীষণ ভালোবাসত। লুকিয়ে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজার গন্ধ শুকেই দুধের স্বাদ ঘোলে মেটাতো। একদিন হঠাৎ শাশুড়িমা চন্দ্রাবতী দেবীর চোখে পড়ে গেল 25 বছরের যুবতীর ভাজা মাছের দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে থাকা দৃশ্য। তৎক্ষণাৎ রূঢ় কণ্ঠস্বরে বলে উঠেছিল, আমার জলজ্যান্ত ছেলেটাকে খেয়ে তোমার আশ মেটেনি, এখন মাছ খাবে বলে দরজার আড়ালে দাঁড়িয়ে আছো? ছি, তোমার লজ্জা করে না? তৎক্ষণাৎ সেই স্নান ছেড়ে নিজের ঘরে ফিরে এসে খুব কেঁদেছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিল মাছ কখনো ছুঁয়ে দেখবে না। কিন্তু আজ সে প্রতিজ্ঞা ভঙ্গ করল রায়ের জন্য, করল রায়ের অনাগত সন্তানের জন্য। মনে মনে নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করল, কি হবে এইসব মেনে? লাভ কি হয়েছে তার নিজের? মাছ ভাজার গন্ধ নাকে আসলে এখনো স্নান ঘরে গিয়ে গলায় জমে থাকা দলা পাকানো থুতুটুকু মাটিতে নিক্ষেপ করে শান্তি পায় বটে, কিন্তু অতৃপ্ত আত্মা শান্তি পায় কি? তাই রাই কেন অতৃপ্ত থাকবে তার মতো? ও সবটুকু ভোগ করুক, ন্যায় অন্যায় বিচার করার সে কে? তাই রাই আজ থেকে কিছুই মানবে না। আজ থেকে অন্য নিয়ম চলবে এই মুখার্জি বাড়িতে। রায় পরম তৃপ্তি ভরে মাছের টুকরো দুটি খেয়ে তাকালো সুমিত্রা দেবীর মুখের দিকে, যে মুখের পরতে পরতে খুশির ছোঁয়া ছাড়া আর কিছুই তার চোখে পড়ল না সেই মুহূর্তে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।